15 বছর থেকে রান্নাঘরে আটকা জামালপুরের যুবক সোহেল মানবেতর জীবন পার করছেন শিকলবন্দী হয়ে। চাকুরি হারানোর পর অটোরিকশা হারিয়ে এখন সন্তান নিয়ে পথের ফকির নারায়ণগঞ্জের মুসা। 2 পা পঙ্গু তবুও ভিক্ষা নয়, নিজ ভাগ্য গড়তে সংগ্রাম করছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী সজীব। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সদ ইসলাম বর্ষা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জামালপুরের মেলান্দহ উপজেলার আদিপৈত গোয়ালপাড়া গ্রামের সোহেল প্রায় 15 বছর ধরে রান্নাঘরের এক কোণে লোহার শিকলে বন্দী। 2008 সালে ছোট ভাই রুবেলের নির্মম মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান তিনি। ধীরে ধীরে আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন অসম্ভব হয়ে পড়ে। সোহেলের বাবা আক্কাস আলী দিনমজুর, নিজের সাধ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে গেছেন, কিন্তু এখন সর্বস্ব হারিয়ে খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন তিনি। পরিবার ও স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন, সাহায্য পেলে হয়তো সোহেল আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। বিস্তারিত রিপোর্টে। 15 বছর ধরে রান্নাঘরে বন্দী সোহেল একমাত্র ছোট ভাইকে হারিয়ে দীর্ঘ 1.5 যুগ এভাবেই শিকলে বন্দী জীবন পার করছে সে। আমার ছেলেটা দীর্ঘদিন যাবত 16-17 বছর যাবত সে অসুস্থ মানসিক। ছেলেটা শিকল আটকে রেখেছে 17 বছর ধরে। মাঝখানে 1 বছর ভালো হয়েছিল, এরপরে বাইন্দা রেখেছে 2 বার হারিয়ে গেছে। একবার মনে করেন 1.5 বছর পরে যে কোনো এক জায়গা ছিল এটা খুঁজতে হয়েছে, পরে মানুষে আমার এলাকা দিয়ে ফিরেছে। জামালপুরের মেলান্দ উপজেলার আদিপৈত গোয়ালপাড়া গ্রামের এক রান্নাঘরের ভেতরে লোহার শিকলে আটকে রাখা হয়েছে 30 বছর বয়সী সোহেলকে। বয়স মাত্র 15 পেরোতেই এক হৃদয় বিদারক ঘটনার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে 1.5 যুগ ধরে শিকলে বন্দী তার জীবন। আমার বড় ভাইটা প্রায় 15 বছর হলো মানসিক রোগে আক্রান্ত। যে কোনো একটা দুর্ঘটনায় আমার ভাইটার ব্রেনে আঘাত পায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছেলেরা আগে ভালোই আসছিল, সারাক করে বয়ে গেছে গা। 15 বছর হইল চিঠি হারাইছে। 2008 সালে ঘটে যাওয়া এক নির্মম ঘটনা ছিল সোহেলের জীবনের বাকবদল। ছোট ভাই রুবেলের মৃতদেহ পার্শ্ববর্তী জলাশয়ে বাঁশের খুঁটিতে বিদ্ধ অবস্থায় পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সোহেল। তখন 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। ধীরে ধীরে পরিবার ও আশেপাশের কাউকে চিনতে পারা বন্ধ হয়ে যায়। একসময় অস্বাভাবিক আচরণ শুরু করেন, যা হাতের কাছে পান তাই ছুঁড়ে মারেন। কাউকে কাছে পেলে আঘাত করার প্রবণতা আরো প্রবল হয়ে যায়। সোহেল আমার বন্ধু ছিল, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি, খেলাধুলা করছি। তো হঠাৎ করে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, চলাফেরা করতো, পড়ালেখা করতো, খুবই ভালো ছিল। ঠিক আছে, হঠাৎ একটা দুর্ঘটনায় তার স্মৃতিশক্তি চলে যায়। সোহেল পেশায় একজন কাঠমিস্ত্রির ছেলে। তার বাবা আক্কাস আলী স্থানীয় একটি করাতকলে দিনমজুরের কাজ করেন। দিনমজুর পিতা শুরুতে স্থানীয় ডাক্তার ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা করাইছিলেন। কিছুটা উন্নতি হলেও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়ার সাধ্য ছিল না পরিবারের। ফলে বাধ্য হয়েই রান্নাঘরের একটি কোনায় লোহার শিকলে বেঁধে রাখা হয় তাকে। আমি চিকিৎসা করছি আপনি বছরখানি, সংসার চালাই তো খুবই আমার 700-800 জন মানুষ খাওয়াইয়া সংসার চালাম না, ছেলেটা চিকিৎসা করবো। তারপরে তার বাড়ির লোক তাকে শিকল দিয়ে বেঁধে রাখে, কারণ ছেড়ে দিলে অনেক জায়গায় চলে যায়, সেই জন্য আর কি তার বাড়ির লোক বাধ্য হয়ে বেঁধে রাখে তাকে। সোহেলের চিকিৎসায় সহায় সম্বল সব হারিয়ে এখন সামান্য আয়ে কোনো মতো 3 বেলা খাবার জোটাচ্ছে দিনমজুর আক্কাস। এই অবস্থায় ছেলের চিকিৎসা করাতে সমাজের বিত্তবান ও সরকারের নিকট সাহায্য প্রত্যাশা করেন তিনি। সরকার থেকে কোনো কিছু করেছে, দেয় আমার ছেলেটা একটু আমি সুস্থ রাখবো। আমাদের ওই রকম আর্থিক সামর্থ্য নয় যে আমার বাবা এর চিকিৎসা করাবো। আর সরকারের কাছে আবেদন যে আমার ভাইটার জন্য যদি একটু সহযোগিতা করে আমার ভাইটা একটু ভালো হইতে পারে। সে যদি চিকিৎসা পায়, সে আমাদের মাঝে আবার আগের মতোই সুস্থ হয়ে আমাদের সাথে বন্ধুত্ব মতো ঘোরাফেরা করবে। আসলে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা ওদের নাই। সরকারের কাছে আর কি যদি আর্থিক কোনো সহযোগিতা পাইতো তাহলে ওদের অনেক ভালো হইতো। এদিকে সোহেলের পরিস্থিতি বিবেচনায় মেলান্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হতদরিদ্র ও প্রতিবন্ধী হিসেবে যতটুকু সহায়তা সম্ভব তা করা হবে। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এর আগে ওনাকে ইতিমধ্যে আমাদের যে সমাজ সেবা কার্যালয় থেকে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তারা যেহেতু গরিব, তারা এরকম সুচিকিৎসা পাচ্ছে না, এটা আমি
জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা সমাজসেবা অফিসে বিষয়টা আমরা অবগত করেছি এবং সমাজসেবা কার্যালয় থেকে ইতিমধ্যে তার যে সমাজ কল্যাণ একটি ফান্ড রয়েছে, ফান্ড থেকে তাকে কিভাবে চিকিৎসার আওতায় আনা যায় এই বিষয়টা আমরা দেখছি। সোহেলের বাবা মা সহ স্থানীয়রা আশা করছেন সরকার ও সমাজের সাহায্যে সোহেল হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। একসময় পোশাক কারখানায় চাকুরি করলেও প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারান মুসা। পরে ভাড়ায় একটি অটোরিকশা চালিয়ে জীবিকা চালানোর চেষ্টা করেন, কিন্তু সেটিও চুরি হয়ে যায়। ফলে মালিক তার উপর চাপায় 60,000 টাকা জরিমানা। ধার দেনা করে কিছু পরিশোধ করলেও বাকিটা দিতে না পারায় এখন চরম সংকটে পড়েছেন তিনি। এভাবেই নারায়ণগঞ্জের ফতুল্লার স্ত্রী ও শিশুপুত্র নিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন সিরাজগঞ্জের মুসা। বিস্তারিত রিপোর্টে। চাকরি হারিয়ে অটোরিকশা চালানোর কাজ শুরু করেন মুসা, কিন্তু সেটিও চুরি হওয়ায় নিঃস্ব হয়ে সন্তানসহ পথে বসেছে সে। প্রেম করে বিয়ে করেছিলেন, তাই এমন বিপদে পাশে দাঁড়ালেন না নিজের গর্ভধারিণী মা। এদিকে অটোরিকশা চুরি হওয়ায় গুনতে হয়েছে 60,000 টাকা জরিমানা। এতে 4 মাস থেকে বাড়ি ভাড়া দিতে পারছেন না মুসা। ভাড়া না দেয়ায় বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছেন তাকে। তাই স্ত্রী সন্তান নিয়ে পরিত্যক্ত বাড়িতে থাকছেন মুসা। এই জীবনযাপন এখন ওদেরকে নিয়ে আমি কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তো জানার পরে আমাকে ফোন দিয়ে বলছে, ঠিক আছে তুই তোর মতো থাক। আমার মা বলছে যে আমি বেড়ে গেল জানি তুই মাটি দিতে আইসোস না। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তান নিয়ে এভাবেই মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের মুসা। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের বেলকুচি থানা থেকে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এসে আশ্রয় নেন। একসময় প্রেম করে বিয়ে করায় দুই পরিবার থেকেই বিচ্ছিন্ন হয় মুসা ও অনন্যা দম্পতি। আত্মীয় স্বজনের কোনো সহায়তা না পেয়ে 2 বছর আগেই কর্মসংস্থানের আশায় তারা নারায়ণগঞ্জে পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় স্টোর কিপার হিসেবে কাজ শুরু করেন মুসা। প্রথম দিকে জীবনে কিছুটা স্থিতি এলেও হঠাৎ কারখানাটি দেউলিয়া হয়ে গেলে বিনা বেতনে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। আমার ফ্যামিলিতে থেকে যখন ওকে বিয়ে করি, আমি প্রেম করে 7 বছর আগে, তখন ওরা জানতো যে ওর ফ্যামিলি আছে। ওকে আর কি রাখতে না করে তো পরে আমি ওকে নিয়ে আলাদাভাবে এখানে আছি। আমি সানারপাড়ে যেটা চাকরি করতাম সেটা 4 মাস আগে বন্ধ হয়ে গেছে। তো 2 মাসের স্যালারিটাও দেয় না। মূলত আমার ওইখান থেকে সমস্যাটা শুরু হওয়া। বিকল্প জীবিকার সন্ধানে এক পরিচিতের মাধ্যমে ভাড়ায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে রোজগার শুরু করেন মুসা। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। একদিন সেই অটোরিকশা চুরি হয়ে যায়। এর ফলে মালিক পক্ষ মুসার ওপর 60,000 টাকা জরিমানা চাপায়। অনেক কষ্টে ধার দেনা করে পরিশোধ করেছেন 20,000 টাকা, কিন্তু বাকি 40,000 টাকার জন্য চলছে চাপ ও তাগাদা। শেষমেশ না পেরে অটোটা যে হালালভাবে উপার্জন করে খাবো, আমি চাইলেও অনেক কিছু করতে পারতাম বা হারাম পথেও যেতে পারতাম, কিন্তু আমি চাইছি যে আমি হালাল পথে যেভাবে হোক আমি অর্থ উপার্জন করব। তো অটোটাও চালাইতে গেছি, বেশ কিছুদিন চালানোর পরে অটোটাও চোরে লয়ে গেছে। টাকা ড্যামারেজ দিতে হয় অনেকগুলো টাকা। তো আমি 20,000 টাকা দিছি, এখনো 60,000 টাকাতে পাবে। তো পরে বলছে যে টাকাটা কিভাবে দিবা, কোত্থেকে দিবা তুমি, আমি জানি না, তবে টাকাটা দাও। বর্তমানে মুসার ঘরে নেই কোনো খাবার, নেই চাল চুলা। ছেলে মোরসালিন দিন কাটায় অভুক্ত অবস্থায়। এমন পরিস্থিতিতে চরম হতাশায় কিডনি কিংবা রক্ত বিক্রি করার কথাও ভাবতে বাধ্য হয়েছেন মুসার স্ত্রী। এদিকে অন্য কারো দয়ায় বাঁচতে চান না এই দম্পতি, চান সম্মানজনক একটি চাকরি ও বাঁচার সুযোগ। একদিন খাই তো 3 দিন খাই না। নিজেরা কষ্ট করলে বাচ্চাকে তো আর কষ্ট দেওয়া যায় না। ঘরে যখন খাবার ছিল না, ঋণদাররাও তো চাপ দিচ্ছে, তখন সেই মুহূর্তে কার কাছে হাত ফালাবো। শেষমেশ গেছি ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করার জন্য। 333 মাধ্যমেও ফোন দিয়ে নাম্বার নিছি, কিন্তু কেউ হেল্প করে নাই। পরবর্তীতে কিডনি বিক্রি করতেও চাইছি। এখানে আসলে খুব সমস্যার মধ্যে আছি। একে তো হচ্ছে কারেন্ট থাকে না, অনেকবার যায়, আর বৃষ্টি হলে পুরো ঘরে পানি পড়ে এবং বাথরুমের পানিও ঘরের মধ্যে চলে আসে। মুসা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন একটি চাকরি দিন, যাতে পরিবারটিকে মর্যাদার সঙ্গে বাঁচাতে পারেন। সরকারের কাছে এটাই আবেদন করব যে আমার একটা যেন কাজের বন্দোবস্ত ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে একটাই আবদার করব যে তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের ভালো যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়। সকলের সহযোগিতায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক মুসা, এমনটাই প্রত্যাশা আমাদের। 2 পা পঙ্গু, অথচ থেমে নেই জীবনের পথ চলা। দায়িত্ববোধ থেকেই সমাজের বোঝা না হয়ে করছেন ব্যবসা, আর সেই ব্যবসা থেকে উপার্জিত আয়েই পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী সজীব মিয়া। সহকর্মী নুরুল আরাফাতের প্রতিবেদনে থাকছে সাহসী সজীব মিয়ার গল্প।
দুই পা পঙ্গু, এক হাত প্রায় অকেজো, তবুও থেমে নেই জীবনের পথ চলা। প্রবল ইচ্ছা শক্তিকে সঙ্গী করে প্রতিদিন চা বিক্রি করে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন এই সাহসী মানুষ। অনেকে বলে প্রতিবন্ধীদের সমাজের বোঝা, আমি এটা বলবো না, কারণ আল্লাহর রহমতে আমি ছোট থেকে ব্যবসা করতেছি, কর্ম করতে পারলে কেউ কারো বোঝা হয় না। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার কাদির মিয়ার 9 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান সজীব মিয়া। শৈশবে অন্যান্য সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিলেন, তবে মাত্র 3-4 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়। তখনকার দিনে চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য ছিল না তার বাবা কাদির মিয়ার। সেই থেকে 2 পা ও 1 হাত সম্পূর্ণ অচল হয়ে যায় সজীব মিয়ার। 35 বছর আগে আমার সন্ধ্যার সময় জ্বর উঠে, পরে ছোট সময় আমার আম্মা আব্বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে আমার টাইফয়েড হয়ে গেছে। ওই সময় টাইফয়েডের কোনো চিকিৎসা ছিল না, তারপর থেকে আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছি। আমার ছেলে সজীব মিয়া প্রতিবন্ধী, তার বয়স যখন 3-4 বছর তখন হঠাৎ করে জ্বর আসে। জ্বর আসার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, নেওয়ার পরে ডাক্তারে বলল পোলিও হয়েছে। পোলিও হওয়ার কারণ তার 2টা পাও, 1টা হাত নষ্ট হয়ে গেছে। বর্তমানে দক্ষিণ পৈরতলা রেল লাইনের পাশে একটি ছোট্ট খুপড়ি ঘরে বাস করছেন সজীব। প্রতিদিন সকালে হামাগুড়ি দিয়ে রেল লাইন ও মহাসড়ক পেরিয়ে তিনি পৌঁছে যান বাস স্ট্যান্ডে। সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় চা বিক্রি করেন। প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় হয় তার। সেই সামান্য আয় দিয়েই স্ত্রী ও 3 কন্যা সন্তানকে নিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন তিনি। আমার বয়স 13-14 হয়ে গেছে, তখন থেকে ব্যবসা শুরু করি পৈরতলা বাস স্ট্যান্ডে ছোট একটি পানের দোকান দিয়ে। তখন থেকে ব্যবসা করতে থাকি, এ পর্যন্ত করতে করতে আসছি। সজীব ভাই একজন প্রতিবন্ধী মানুষ, দীর্ঘদিন সে অনেক কষ্ট করে বাসায় থেকে এখানে এসে ব্যবসা করার জন্য আসে। সে অনেক কষ্টের মধ্যে আছে, সে গরিব প্রতিবন্ধী, তার সংসার চালাতে অনেক সমস্যা হয়। ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটের কাদা ও রেল লাইনের পাথরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে। তখন উপার্জনও বন্ধ থাকে এবং পরিবারকে উপোস করে থাকতে হয়। সজীব মিয়া সহ তার স্বজন ও প্রতিবেশীদের মতে যদি স্থায়ীভাবে একটি দোকানঘর ও কিছু পুঁজি থাকতো তাহলে ভালোভাবে ব্যবসা করতে পারতেন তিনি। এই ব্যাপারে তিনি সরকারি বা বেসরকারি সাহায্যের আশা ব্যক্ত করেন। দুনিয়াতে অনেক কঠিন হয়ে গেছে, সবকিছুই বৃদ্ধি পেয়েছে। এখন আমরা তো সাধারণ মানুষ বা এই অসহায় প্রতিবন্ধী আমরা যারা আছি, আমাদের তো চলার অনেক কষ্ট হয়ে গেছে। সেই জন্য সামাজিক বিদ্যমান যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, তারা যেন আমাদের একটু সুদৃষ্টি দেয়। মানবতার দৃষ্টিতে গিয়াছে, ভিক্ষাও করতে পারে না, এখন অসহায় অবস্থা আছে। আপনারা তার দিকে একটু সবাই এগিয়ে আসেন। সরকার থেকে আর্থিক সহযোগিতা পেয়ে সে তার ফ্যামিলিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। দারিদ্রতা আর প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি। নিজের চেষ্টায় মাথা উঁচু করে বাঁচার এই সংগ্রাম সত্যিই অনুপ্রেরণার। বেঁচে থাকুক সজীব মিয়া, সচ্ছলভাবে চলুক তার জীবন ও পরিবার। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।